আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা নিয়মিত প্রোগ্রাম হাফেজদের সাথে আড্ডা শুরু করতে যাচ্ছি আজও। আজকের দ্বিতীয় পর্ব মেহমান হিসেবে থাকছেন একজন খ্যাতিমান হাফেজে কোরআন ডক্টর সাউদ বিন মোহাম্মদ। তিনি আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রামের দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তার ক্যারিয়ার বর্ণাঢ্য। তিনি দেশ বিদেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পিএইচডি করেছেন এবং এমনকি অক্সফোর্ড পর্যন্ত গিয়েছেন রিসার্চ ওয়ার্ক করতে, প্রেজেন্টেশনের জন্য। তো আমরা এরকম একজন বর্ণাঢ্য ক্যারিয়ারের হাফেজকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আমাদের সাথে আরও একজন খুদে হাফেজ আছে, যিনি জাইতুন একাডেমির শিক্ষার্থী মাশারি আহমদ জুহান। আমরা প্রোগ্রাম শুরু করব। প্রোগ্রামের শুরুতেই আমরা কোরআন তেলাওয়াত শুনব। কোরআন তেলাওয়াত করবেন হাফেজ মাশারি আহমদ জুহান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ কুল রাব্বি আ'লামু মান جاء بالهدى ومن هو في ضلال مبين وما كنت ترجو أن يلقى إليك الكتاب إلا رحمة من ربك فلا تكونن ظهيرا للكافرين ولا يصدنك عن آيات الله بعد إذ أنزلت إليك وادع إلى ربك ولا تكونن من المشركين ولا تدع مع الله إلها آخر لا إله إلا هو كل شيء هالك إلا وجهه له الحكم وإليه ترجعون صدق الله العظيم। মাশাআল্লাহ, আমরা খুব চমৎকার কণ্ঠে মাশারি আহমদ জুহানের কোরআন তেলাওয়াত শুনলাম। আসলে আমাদের হৃদয়ে জুড়িয়ে গিয়েছে তার এই সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াতে। আমরা তার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা তাকে যেন বড় হাফেজে কোরআন এবং আলেমে দ্বীন হিসাবে কবুল করেন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের মেহমানের সান্নিধ্যে। আমরা তার কাছ থেকে কিছু কথা জানার চেষ্টা করব, যেহেতু তিনি হাফেজে কোরআন হিসেবে ছিলেন এবং আছেন। তার জীবনে তিনি
হাফেজ হয়েছেন, একাডেমিক ক্যারিয়ার তিনি গড়েছেন, সর্বোচ্চ ডিগ্রি তিনি নিয়েছেন, পিএইচডি ডিগ্রি পর্যন্ত অর্জন করেছেন এবং বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকতা করছেন। তো এই ধরনের একজন হাফেজের কাছ থেকে আমরা নানা বিষয়ে আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা ওস্তাজকে জাইতুন স্টুডিওতে স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ইয়া ওস্তাজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমরা আপনাকে শুরুতে একটি প্রশ্ন করতে চাই যে বাংলাদেশে বিভিন্ন ধারার হিফজ প্রতিষ্ঠান বা তাহফিজ মাদ্রাসা বা হিফজ মাদ্রাসা আছে। এটা এই ধারার মাদ্রাসা এটি নতুন কিছু নয়, অতি প্রাচীন ধারা এই মাদ্রাসাগুলো আছে। তো ইদানিং আমরা দেখছি যে আগের যে প্রাচীন ধারা ছিল যে শুধুমাত্র হেফজখানায় হেফজুই হতো, আর কিছু হতো না। এখন আমরা দেখছি যে না, সেই ধারার মধ্যে কিছু আধুনিকতা আসছে, পরিবর্তন আসছে, সংযোজন বিয়োজন হয়েছে, মানুষেরও আগ্রহ বাড়ছে। তো একটি বিষয় আমরা এখন লক্ষণীয় যে বিভিন্ন ইসলামিক স্কুল অথবা মাদ্রাসা একাডেমি তারা স্কুল প্রোগ্রামের সাথে একাডেমির সাথে বা একাডেমিক প্রোগ্রামের সাথে হেফজ বিভাগও তারা চালু করেছে। অর্থাৎ একটা ছেলে 2, 3, 4, 5, 6 তার ধারাবাহিকভাবে ক্লাসগুলোতে পড়াশোনা করবে, পাশাপাশি সে তাহফিজ প্রোগ্রামও শেষ করবে, অর্থাৎ হেফজ শেষ করবে। তো এই যে ধারা, এই ধারার মেরিট ডিমেরিট, ভালো দিক মন্দ দিক সম্পর্কে আপনার কাছে জানতে চাই। বারাকাল্লাহু ফিকুম। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি এবং জৈতুন একাডেমির আপনাদের সুন্দর উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। সুন্দর একটি বিষয়, ইনোভেটিভ একটি আইডিয়া মানুষের সামনে নিয়ে আসার জন্য, হিফজ রিলেটেড নানান ইনফরমেশনগুলোকে সহজলভ্য করে মানুষের সামনে উপস্থাপন করার জন্য। আশা করছি এর মাধ্যমে দর্শক শ্রোতা যারা আছেন এবং যারা অনুষ্ঠানটি দেখবেন এবং যাদের কাছে আমাদের বার্তাটুকু পৌঁছাবে, সবাই ইনশাআল্লাহ উপকৃত হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জৈতুন একাডেমিকে এবং জৈতুন একাডেমির সাথে সংশ্লিষ্ট যারা আছেন সবাইকে কবুল করুক এবং দর্শক শ্রোতা যারা আছেন সবাইকে কবুল করুক। দ্বিতীয়ত উস্তাদ, আপনি যে বিষয়টা বলেছেন যে ট্রেডিশনাল যে সিস্টেম ছিল, আমরা যেই সিস্টেমে হিফজ করেছি এবং আধুনিক ইনস্টিটিউশনসগুলো যেভাবে হিফজকে ইন্ট্রোডিউস করাচ্ছে, দুটো সিস্টেমেরই আসলে কিছু পজিটিভ এবং নেগেটিভ দিক আছে। যেমন আমি যদি আমাদের পুরাতন সিস্টেমটার কথা বলি, পুরাতন যে সিস্টেমটা আছে সেখানে বাচ্চাদের একটা ফোকাসড পড়াশোনার একটা সুযোগ থাকে, যে বাচ্চারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে একটা নির্দিষ্ট সাবজেক্ট তারা ফোকাস করে। এর মাধ্যমে যেটা হয় যে বাচ্চাদের সময়টুকু অনেক বেশি ইউটিলাইজ করার সুযোগ থাকে এবং অনেক বেশি বেনিফিটেড হওয়ার সুযোগ থাকে। আধুনিক ইনস্টিটিউশনসগুলো তারা যেভাবে হিফজকে ইন্ট্রোডিউস করাচ্ছে তাদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি, এর মাধ্যমে সবচেয়ে বড় যেটা বেনিফিট সেটা হচ্ছে কোরআনকে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়া, সাধারণ মানুষদের সাথে পরিচয় করিয়ে দেওয়া, যেটা হয়তো ট্র্যাডিশনাল সিস্টেমে সম্ভব ছিল না এবং সবার আগ্রহ ছিল না। তো এইটা মানে ম্যাসিভলি সাধারণ মানুষ এই পদ্ধতির কারণে বেনিফিটেড হচ্ছে। তারা একই সাথে একাডেমিক পড়াশোনার পাশাপাশি কোরআন সম্পর্কে তারা জানতে পারছে, শিখছে, তাহফিজ করছে। কিন্তু একই সাথে যে ইস্যুটা আমাদের কাছে মাঝে মাঝে অনেক বড় হিসেবে উপস্থাপিত হয় সেটা হচ্ছে বাচ্চাদের ফোকাসটা নষ্ট হয়ে যায়। বাচ্চারা হিফজের সাথে সাথে তাদের অনেকগুলো সাবজেক্টে ফোকাস করতে হয়। এই ফোকাসটা করতে গিয়ে অনেক সময় হিফজের যে হিফজ কেন্দ্রিক যে কনসেন্ট্রেশন তাদের দেওয়া দরকার থাকে, এটা অনেক সময় দেওয়া হয় না। এবং প্রচুর পরিমাণ যে রিভিশন আমরা রিকোয়েস্ট করি গার্ডিয়ানদেরকে রিভিশন দেওয়ার যে ব্যাপারটা,
এবং প্রতিদিন নির্দিষ্ট একটা পরিমাণ অংশ রিভিশন দেওয়ার যে সিস্টেমটা আছে, এটা অনেক সময় আধুনিক পদ্ধতিতে উপেক্ষিত হয় আর কি, যার কারণে বাচ্চাদের হিপসটা এটা স্ট্রং হয় না, বাচ্চারা দুর্বল থেকে যায়। তারা হয়তো শেষ করে কোনো একটা সময়, কিন্তু অনেক বেশি উইকনেস হিপসের মধ্যে তাদের থেকে যায় আর কি। তো ট্র্যাডিশনাল ওয়েতে সবচেয়ে বড় বেনিফিট যেটা আমরা দেখি সেটা হচ্ছে বাচ্চাদের ফোকাসটা ঠিক থাকে, কিন্তু একই সাথে অনেকগুলো বাচ্চা তাদের হিপস শেষ করতে গিয়ে দেখা যায় অনেক সময় চলে যায়, যার কারণে তারা আর সাধারণ যে পড়াশোনা, জেনারেল লাইনের যে পড়াশোনা বা স্কুল কলেজ বা মাদ্রাসাগুলোতে তারা উপরের দিকে অনেক সময় সঠিক পরিচর্যা না পাওয়ার কারণে তারা কন্টিনিউ করতে পারে না। তো কিন্তু বাচ্চাদের হিপসটা স্ট্রং হয় এবং খুব দ্রুততম সময়ে শেষ করতে পারে। থ্যাংক ইউ। আমরা ওস্তাদের এই যে উত্তরের মধ্যে বেশ কিছু বিষয় আমরা জানলাম, সেটাকে যদি আমরা সামারি করতে পারি, সেটা হলো যে আধুনিক যে ধারা এখন, যে স্কুল একাডেমিক প্রোগ্রামের সাথে হেফজোকে অ্যাড করার কারণে ম্যাথস লেভেলে অনেক মানুষ তার সন্তানদেরকে হেফজোমুখী করতে পারতেছে। এটা একটা ভালো একটা দিক, এবং মানুষের মধ্যে একটা গণজাগরণ তৈরি হয়েছে যে না, আমার স্কুলের ক্লাস শেষ না মানে নষ্ট না করে, অথবা তার ওইটা ছেদ না করেই একই সাথে স্কুল এবং হেফজো প্রোগ্রাম চালিয়ে নেওয়া সম্ভব হচ্ছে। এতে করে হেফজের প্রতি যে মানুষের একটা নেতিবাচক বলতে যে ওখানে দিলে আমার বাচ্চার স্কুলের লাইফ থেকে সে ঝরে যাচ্ছে, এই যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি ছিল, এটার একটা সুরাহা হয়েছে যে না, আমার ছেলের স্কুল লাইফও চলবে, পাশাপাশি হেফজও হবে। এটা একটা পজিটিভ দিক। আর নেগেটিভ দিক সেটা হলো যে বাচ্চা হয়তো আপনার 2, 3, 4, 5-এ পড়ার সময় নিয়মিত তাকে 10টা সাবজেক্ট পড়তে হয়। আবার দেখা যায় এই আধুনিক সময়ে তাকে বিভিন্ন প্রজেক্ট করতে হয়, যেমন সায়েন্স প্রজেক্ট বা কম্পিউটার প্রজেক্ট, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি বেজ এখন লার্নিংটা চলে এসছে। তো এখন এই অ্যাক্টিভিটি বেজ লার্নিংয়ের জন্য তাকে মোবাইলে সহজতা নিতে হয়, ইন্টারনেটে সহজতা নিতে হয়। তো এই ধরনের সহজতা যখনই নেয়, বাচ্চার তখন কনসেন্ট্রেশনটা হেফজো থেকে অন্যদিকে চলে যায়, যেটা হেফজো সংরক্ষণ বা হেফজো করার ক্ষেত্রে বড় ধরনের একটি অন্তরায় হয়। সেক্ষেত্রে এর রেজাল্ট যেটা দেখি যে কেউ হেফজো কমপ্লিট করতে পারে, কেউ হয়তো করতে পারে না। যিনি পারেন তারও হেফজোর মানে ডিপনেস বা ডেপথ, গভীরতা এটা কম, হালকা পাতলা ভাষাভাবে হেফজো হয়। এরপরে আবার লং টাইম নেয়, এই বিষয়গুলো আছে। তারপরও আমরা পজিটিভ যেটা বলতে পারি যে অন্তত কোরআন শুদ্ধ হয়, নাজেরা হয়, ভালো পড়া হয়, কোরআনের উপর যে ভীতিটা সেটা ধরে, এটাতে আমরা পজিটিভলি আমরা ধরতে পারি। আর ভালো হাফেজ হওয়ার ক্ষেত্রে সেটার আপনি জবাব অলরেডি আমি প্রশ্ন করতে চেয়েছিলাম, সেটি জবাব দিয়েছেন যে ডেডিকেটেড যে ধারা, মানে শুধুমাত্র আগে হেফজ করবে, দেন তারা অন্য কিছু পড়বে, সেটাতে ভালো হেফজো হয়। তবে এটার আবার একটা ডিমেরিট আপনি বলেছেন যে স্কুলের প্রোগ্রামের কি হবে বা ওটাতে তার দুর্বলতা থাকে। হ্যাঁ, তো এই বিষয়ে আমরা আলোচনা করতে পারি। আর একটা সম্পর্ক প্রশ্ন আমরা করতে পারি যে বর্তমানে আরও একটি ধারা আমরা দেখি যে যারা এই হেফজো প্রোগ্রাম শেষ করে তারা তাহিলি নামক একটা প্রোগ্রাম বের করেছে। আবার হেফজোকালীন একদম লাইট, মাত্র আধা ঘন্টা 1 ঘন্টা। আপনি যেটা বলেছেন যে ডেডিকেটেড হেফজের মধ্যে একগুয়ে ভাব চলে আসে, সারাদিন একই পড়া। তো এরকম যদি ভেরিয়েশন আসে যে দিনের মধ্যে 1টা ঘন্টা অন্তত জেনারেলের বেসিকটা সে পড়লো, ক্লাস অনুযায়ী না, যেখানে 10 সাবজেক্ট, ওটা না, শুধুমাত্র আরবি, বাংলা, অঙ্ক, ইংরেজি তার বেসিকটা ধরে রাখলো, হেফজোটা ডেডিকেটেড ওয়েতে শেষ করলো, দেন 1 বছর সে আবার জেনারেলটাকে ভালোভাবে পড়লো। এরপরে সে একটা টেস্টের মাধ্যমে 7 বা 8-এ চলে গেল। তাহলে একটা ছেলে হেফজো কমপ্লিট করার পরে যদি ডাইরেক্ট 8-এ যেতে পারে 1 বছর তাহিলি প্রোগ্রাম করার কারণে, তাহলে মা বাবার যে আশঙ্কা ছিল যে হাফেজ হওয়ার কারণে যে বয়সগুলো চলে গিয়েছে, আবার তাকে 2-তে 3-তে ভর্তি না করে
তাকে সুযোগ পাওয়া যাচ্ছে যে তাকে অষ্টম শ্রেণীতে ভর্তি করে দেওয়ার। এবং এক্ষেত্রে দেখা যায় এই সিস্টেম যারা চালু করেছে আমার জানা মতে তারা খুব ভালো করতেছে। এবং এই ছেলের ভালো দিক হলো সে ভালো ডেডিকেটেড ওয়েতে মজবুত হাফেজ হওয়ার পরে সে যখন মেট্রিক পরীক্ষা দেয় তখন সে তার ওই যে পিছনের হারানো বন্ধু সহপাঠী তার সাথে একই বয়সে বা একই সময় দেয়। কোনো কোনো ক্ষেত্রে তার হেফজ যদি আগে হয়ে যায় তাহলে ওই বন্ধুর চাইতেও সে 1 বছর আগে মেট্রিক পরীক্ষা অবতীর্ণ হতে পারে। তো সেক্ষেত্রে একটা সুন্দর সলিউশন হলো যে ভালো মজবুত হেফজ করার সুযোগ পেল, আবার একই সাথে তার সহপাঠীদের সাথে যে স্কুল প্রোগ্রামে আছে শুধু হেফজ নেয়নি, তার সাথে একই ইয়ারে সে মেট্রিক পরীক্ষা দিতে পারতেছে। তো এই বিষয়টা কেমন আপনার কাছে কেমন মনে হয়? স্যার এটা খুব ভালো ডিসিশন। যারা পারে এবং যাদের কাছে এই অপরচুনিটিটা অ্যাভেলেবল আছে তারা যদি ডেডিকেটেডলি হিফজটা করে এবং নির্দিষ্ট কিছু সাবজেক্ট যদি তারা পড়ে, কারণ আমাদের তো আসলে এডুকেশনাল সিস্টেমের মধ্যে যে সমস্ত সাবজেক্টগুলো দেওয়া আছে আমাদের সবগুলো সাবজেক্ট সবসময় দরকার নেই। তো যদি এমন হয় যে ডেডিকেটেড হিফজ করছে কোনো বাচ্চা এবং সাথে ম্যাথ আছে, ইংলিশ আছে, অ্যারাবিক আছে, এই তিনটা আমার মনে হয় যে প্রাইমারিলি ইনাফ একটা বাচ্চার জন্য। বাংলাও আছে। জি। তো এরপরে নির্দিষ্ট সময় 1-2 ঘন্টা প্রতিদিন এটা রুটিনে থাকতে পারে। এটা ইনফ্যাক্ট বাচ্চাদের একটা কোরআন পড়তে পড়তে যে একগুয়েমি যেটা কাজ করে এটা কাটিয়ে উঠতে অনেক সময় হেল্প করবে। এবং এটা হলে আমার মনে হয় যে এটা খুব ইফেক্টিভ একটা ওয়ে বাচ্চাদেরকে দ্রুত গ্র্যাজুয়েশনে নিয়ে আসা। আমি আপনার সাথে একটু অ্যাড করতে চাই যে আমরা এই জাইতুন একাডেমি আমরা 2023 সালে এখানে শুরু করি এবং আমরা যেই মেথডটা এখানে চয়েস করি সেটা হলো যে ডেডিকেটেড হেফজ আর স্কুল প্রোগ্রাম আলাদা। এবং আমরা যেটা অ্যাপ্লাই করি হাফেজদের সাথে আলোচনা করে যে আমরা 2 ঘন্টা না 1 ঘন্টা দেব, শুধুমাত্র 1 ঘন্টা টাচে রাখার জন্য। এবং এখানে একটা বড় উদ্দেশ্য হলো বেসিকটা ধরে রাখা এবং হাতের লেখাটা চালু রাখা, কারণ হাতের লেখা তার ভবিষ্যতে পরীক্ষার সময় কাজে লাগবে। তো দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ ছাত্ররা ভালো করতেছে এবং এই অল্প সময়ে এমনও ছেলে পেয়েছি যে ডেডিকেটেড হেফজতে আসার আগে সে অন্য কম্বাইন্ড একটা মাদ্রাসায় পড়েছে। আমি মাদ্রাসার নাম উল্লেখ করছি না, ভালো একটা মাদ্রাসা চট্টগ্রাম শহরে, যেখানে স্কুল প্রোগ্রাম পড়তো পাশাপাশি হেফজও করতো। তো ওখানে দেখা গেল সে 2 বছর বসে 5 পারা করছে আর ক্লাস 3 পর্যন্ত ওখানে পড়ে এসছে। তো আমাদের এখানে যখন ডেডিকেটেডে সে ঢুকলো তো দেখা গেল যে তার ওই 5 পারা করতে লেগেছে ওই মাদ্রাসায় 2 বছর ক্লাস প্রোগ্রাম সহ। আমাদের এখানে 25 পারা হেফজ করেছে মাত্র 5 মাস। তার এর অর্থ কি? এই ছেলে সঠিক পরিবেশ পাওয়ার কারণে, এই একসাথে সময় পাওয়ার কারণে ওর মেধা ভালো। এই উদাহরণটা হয়তো সব ছাত্রবেলায় খাটবে না, কিন্তু একে দিয়ে আমরা এতটুকু মেজার করতে পারতেছি যে একই ছেলে 2 বছর লাগিয়ে দিয়েছে 5 পারা হেফজ করার জন্য, যেখানে স্কুল প্রোগ্রামের সাথে কম্বাইন্ডলি তার পড়াশোনা চলতেছিল। কিন্তু এখানে যখন তাকে আলাদা করে দেওয়া হলো যে না তুমি ডেডিকেটেডটা পড়ো, 5 মাসে সে কোরআন হেফজ করে ফেলছে। পুরো 5 মাসে 30 পারা তার হয়ে গেছে, এখন সে দাওয়ার করতেছে। এই যে বেনিফিটটা, এখন এই ছেলেকে যদি আমি হিসাব করে দেখলাম যে এখন যদি তাকে 5-এও ভর্তি করে দেওয়া হয় তার জীবন থেকে বেশি সময় ঝরে যায় না, সে তার ইয়ার অনুযায়ী কোনো ইয়ারও লস করতেছে না। এই টাইমে সে আবার বেসিকটা ধরে রেছিল, 4-এর পড়াটা তার হয়ে গেছে, 4-এর মানের যে বেসিক থাকার দরকার ছিল সেটা হেফজখানায় থাকতে থাকতেই হয়ে গেছে। তো এটা কার্যকর হতে পারে এবং আমরা মনে করি যে এই ধরনের হেফজ প্রোগ্রামকে উৎসাহিত করা উচিত। আগে তো এক সময় যারা হেফজখানায় হেফজ দিতেন মাদ্রাসার ছাত্রদেরকে, তাদের কোনো প্ল্যান ছিল না, এই এতটুকু বেসিক ধরে রাখারও সুযোগ ছিল না। আবার হেফজ করতে করতে অনেক সময় লাগতো, তারপরে দেখা যেত যে এদেরকে ক্লাস 2-তে ভর্তি করে দেয়া হচ্ছে বা 1-এ 3-তে, এরকম আমাদের ফ্যামিলিতে আমরা দেখেছি। কিন্তু এই যে ব্যবস্থাটা এসছে এটা একটা ওয়ান্ডারফুল
এবং এটা যদি বিভিন্ন জায়গায় শুরু হয় তো হাফেজ ছাত্রদের জন্য একটা বিপ্লব হবে। এটা কিছু কিছু জায়গায় শুরু হয়েছে, কিন্তু এখনও খুব ভালোভাবে শুরু হয়নি। আমরা জাইতুন একাডেমিতে 2025 সাল থেকে এটা শুরু করতে যাচ্ছি, যারা আমাদের এখানে হেফজ অলরেডি কমপ্লিট করেছে এবং বাইরে থেকে যারা আসতেছে। এতে করে সুবিধা হলো যে কোনো ইয়ার গ্যাপ ছাড়া এসে একাডেমিক লাইন নিয়ে গিয়ে এরপর আবার যথাসময়ে মেট্রিক পরীক্ষা দিতে পারতেছে। ধন্যবাদ। এতক্ষণ আপনার থেকে অনেক বিষয়ে জানলাম। আমরা আপনার থেকে কোরআন তেলাওয়াত শুনবো, এরপরে আবার আরও কিছু প্রশ্ন জানবো ইনশাআল্লাহ। তো আপনার থেকে একটু কোরআন তেলাওয়াত শুনতে চাই। أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين كفروا لا تعتذروا اليوم إنما تجزون ما كنتم تعملون. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير. ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين. وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين. ومريم ابنة عمران التي أحصنت فرجها فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين. صدق الله العظيم. মাশাআল্লাহ, আমরা উস্তাদের কণ্ঠে চমৎকার কোরআন তেলাওয়াত শুনছিলাম। বারাকাল্লাহু ফি হায়াতিহি ও সৌতিহি ও তেলাওয়াতিহি। আল্লাহ উস্তাদের তৌফিক আরও বাড়িয়ে দিন এবং তাকে দ্বীন ও মিল্লাতের জন্য কবুল করুন। উস্তাদ, আপনাকে আরেকটি সম্পূরক প্রশ্ন করি। সেটা হলো, আমরা ডেডিকেটেড হেফজ নিয়ে কথা বলতেছিলাম এবং সেটার কিছু মেরিট পেলাম। ভালো দিকটাই হলো বেশি, যে হেফজ শক্তিশালী হয়। আপনি নিজেও হাফেজ, তো আপনার জীবন থেকেই আমরা প্রশ্নটা করতে চাই যে আপনি হাফেজ হয়েছেন, এরপরে আপনার শিক্ষা জীবনের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছেন, ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। আপনি কি ডেডিকেটেড হেফজ দিয়েই কি আপনার জীবন শুরু, এবং আপনার এক্সপিরিয়েন্সটা একটু বলবেন? শুক্রিয়া উস্তাদ। হাতে গড়িটা হয়েছিল আসলে ফ্যামিলিতে। তো কোরআনের সাথে এমনি পরিচয়টা একদম খুব ছোটোবেলা থেকেই, কিন্তু স্কুলে আসা যাওয়া ছিল আর কি।
তো ক্লাস 5 পর্যন্ত আমি স্কুলে পড়েছি প্রথমে। ওই স্কুলে পড়ার সময় আমাদের একটা পারিবারিক প্রতিষ্ঠান ছিল, সেই প্রতিষ্ঠানে আসা যাওয়া করতাম, মানে স্কুল টাইমের পরে আর কি। তো এইভাবে বাসায় যে শিক্ষাটা পেয়েছি সেটা আরেকটু শার্প হলো। একদম শার্প হওয়ার পরে যখন ক্লাস 5 শেষ হলো তখন একদম ডেডিকেটেড হিফজে আমার বাবা আমাকে দিয়ে দিলেন আর কি। তো এরপরে আর স্কুলে যাওয়া হয়নি, এরপরে একদম ডেডিকেটেড হিফজেই ছিলাম। ওখানে প্রায় 3.5 থেকে 4 বছর আমার লেগেছে। তো আমরা যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি আসলে অতটা অর্গানাইজড ছিল না, যার কারণে আমাদের হয়তো আমি এটা ফিল করি যে আমাদের কিছু সময় নষ্ট হয়েছে আর কি নানানভাবে। এটা হয়তো আমাদের এতদিন লাগার কথা ছিল না, কিন্তু সিস্টেমের কারণে আমাদের অনেক সময় নষ্ট হয়ে গেছে। কিন্তু এরপরও তো আপনি এই হাফেজ হলেন, দাখিল পাশ করলেন, আলিম পাশ করলেন, বিএ অনার্স, মাস্টার্স, পিএইচডি করেছেন। তো অনেকে মনে করে যে হাফেজ হলে আর ডক্টর হওয়া যায় না, অনার্স মাস্টার্স পাশ করা যায় না। আপনার বেলায় তো সেটা ঘটেনি। তা আসলে এক্ষেত্রে আসলে ফ্যামিলির কন্ট্রিবিউশন থাকে। যেমন আমার বাবা এই ব্যাপারে খুব সতর্ক ছিলেন আর কি, যাতে আমার সময় কোনোভাবে নষ্ট না হয়। তো আমার চিটংয়ে যখন আমি হিফজ শেষ করলাম, এরপরে দাউরও করেছি কিছুদিন। দাউর করার পরে আমার বাবা আমাকে নিয়ে ঢাকায় দিয়ে আসলেন। আপনারা সবাই হয়তো চিনবেন হাফেজ আব্দুল হক সাহেব। উনি বাংলাদেশের খুব সুনামধন্য একজন হাফেজ আব্দুল হক সাহেবের তালিমুল কোরআন হিফজখানা ছিল, মাদ্রাসা ছিল ধানমন্ডি 12-তে। তো উনি আমাকে ওখানে দিয়ে আসলেন এবং আমি প্রায় 7 মাস পরে একেবারে বাড়িতে এসেছি। 7 মাসের মধ্যে আর আমার বাবা এমনিতে হাই হেলো করতেন মাঝে মধ্যে, কিন্তু ওই যে বাড়িতে আসার এই টেন্ডেন্সিটা ছিল না। ফ্যামিলি থেকেই মোটিভেটেড করা হতো না যে বাড়িতে আসার জন্য। এবং হিফজ করার সময় মাঝে মাঝে যদিও কখনো বাড়িতে গিয়েছি, তা আমার বাবা আবার পাঠিয়ে দিতেন, মানে একদিন সর্বোচ্চ টলারেট করতেন, এর পরের দিন গাড়িতে তুলে দিতেন, বলতেন যে চলে যাও। তো ওখানে মানে 7 মাস পড়ার পরে মানে তখন আলহামদুলিল্লাহ হিফজের মধ্যে ভালো একটা কনফিডেন্স চলে আসছে এবং আমার বাবা আবার আমাকে নিয়ে আসতে চাইলেন। তো তখন আমার উস্তাদ বললেন যে আপনি ছেলেকে আরেক বছর রেখে দেন, আপনার ছেলে পৃথিবীর নানান দেশে যেতে পারবে ইনশাআল্লাহ। তো এটা বলার পরে আমার বাবা আসলে উনি ওই যে একটু সময়ের ব্যাপারে সচেতন ছিলেন। উনি বললেন যে আসলে উস্তাদ, এটা তো আপনি সম্ভাবনার কথা বলছেন, কিন্তু এটা তো নাও হতে পারে। তো ঢাকাতে আমাদের ফ্রেন্ড সার্কেলে যারা ছিল সে সময় অনেকেই বিভিন্ন দেশে গিয়েছে, আমার ফ্রেন্ডদের মধ্যে অনেকেই পরবর্তীতে আর কি। তখন আমরা দেখতাম যে আমাদের মাদ্রাসা থেকে বিভিন্ন দেশে যাচ্ছে, মিশরে যাচ্ছে, সৌদি আরব যাচ্ছে। আমার বাবা ওখান থেকে নিয়ে এসে আমাকে চট্টগ্রামের স্বনামধন্য একটি মাদ্রাসা জামিয়া দারুল মারিফ আল ইসলামিয়াতে ভর্তি করিয়ে দিলেন আর কি। এইভাবে আবার ওখানে আমি তাহেলি পড়েছি কিছুদিন, কয়েক বছর পড়ার পরে আমার বাবা আবার আমার রেজিস্ট্রেশন করলেন সরকারি মাদ্রাসা থেকে। তাও আমি মানে 7-এ থাকা অবস্থায় আমি পরীক্ষা দিয়ে দিয়েছি। মানে মাঝখানের যে পড়াশোনাটা, যেমন 8, 9, 10-এর যে পড়াশোনা, ম্যাথ, ইংলিশ, এটা আমি প্রাইভেট পড়ে মানে শেষ করেছি আর কি। তো এটা ছিল হচ্ছে একটা প্ল্যানিং দরকার ফ্যামিলি থেকে। এরপরে তো ইউনিভার্সিটি। সুবহানাল্লাহ, অনেক সুন্দর তথ্য আমরা জানলাম। এখান থেকে যে বিষয়টা আমরা পেলাম সেটা হলো যে আপনার এই যে ভালো হেফজ হওয়ার পিছনে একটা ধারাবাহিক সময় দেওয়া দরকার। এটা এই বাস্তব সত্য কথাটা আপনার এক্সপিরিয়েন্স থেকে উঠে এসছে। যেমন আপনি গ্রাম থেকে বাবা আপনাকে 5 পাসের পরে একটা হেফজ মাদ্রাসায় ভর্তি করিয়ে দিলেন, সেখানে 3 বছর গেল, 3.5 বছর গেল, একটা ভালো টাইম দিয়েছেন। এরপরে আবার ঢাকাতে পড়লেন 7 মাস পর বাড়ি গিয়েছেন। এটা কিন্তু বিশাল ব্যাপার। তো হেফজ বিভাগের আসলে এই ধরনের সময় কোরবানি করার মানে প্রয়োজনীয়তা আছে, আর না হয় কিন্তু ভালো হাফেজ হওয়া সম্ভব না। এই জন্য আমরা আমাদের এখানেও মানে সপ্তাহে বাচ্চাদেরকে বাসায় নেওয়ার নিয়ম আমরা রাখিনি। তাদেরকে 1 মাস পরে, 27 দিন পরে তাকে বাড়িতে যাওয়ার 2 দিনের ছুটি দেওয়া হয়। তো যাই হোক, মাশাআল্লাহ, আপনি আরও একটি বিষয় ফুটে উঠছে, সেটা হলো যদি সঠিক প্ল্যানিং থাকে তাহলে উচ্চশিক্ষা গ্রহণ করতে হাফেজদের আর সমস্যা হয় না। এটা একটা মা বাবার গাইডলাইন। আরও একটা বিষয়ে সেটা হলো হাফেজদের ক্ষেত্রে যেটা ঘটে সেটা হলো যে হাফেজদের হেফজ করার কারণে তাদের স্মৃতিশক্তি
খুলে যায়, মেধা বেড়ে যায় এবং শার্পনেস হয়। অর্থাৎ সে হেফজ করার পরে দুনিয়ার যত কঠিন সাবজেক্ট তার সামনে দেওয়া হয় সেটা সে হয় মুখস্থ করে ফেলে অথবা বুঝে ফেলে। এটা আপনার বেলায় ঘটেছে, আপনি হাফেজ হয়ে গিয়েছেন, এরপরে ম্যাথ বলেন, আরবি বলেন, অঙ্ক বলেন, ইংরেজি বলেন, এগুলো আপনার জন্য সহজ হয়ে গিয়েছে। তো অনেক মা বাবা শঙ্কিত থাকে যে হাফেজ হওয়ার পরে ওগুলো আবার পারবে কি না। তা আমরা আপনাদের মতন যারা মডেল হাফেজ তাদের মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই যে আসলে হেফজ করার কারণে পিছিয়ে যায় না, বরং হেফজ করার কারণে একজন হাফেজ শিক্ষার্থীর তার মেধার শার্পনেস আরও বাড়ে, তীক্ষ্ণতা বাড়ে, যার কারণে সে অন্য অন্য ছেলেদের চাইতে আরও ভালো করতে পারে, যেটা আপনি আপনার লাইফ থেকেই আমরা দেখতেছি। আমি আরও একটি প্রশ্ন আপনার কাছে করতে চাই, সেটি হলো অনেক পিতামাতা আছেন, আমরা এখানেও দেখি যে যারা তার সন্তানকে এখানে হেফজ বিভাগে ভর্তি করে চলে যায়, আর খোঁজখবর থাকে না বা কিছু। তো আপনি কি মনে করেন যে বাবা মা শুধু দায়সারাভাবে সন্তানকে হেফজ মাদ্রাসায় রেখে গেল আর হাফেজ হয়ে যাবে, নাকি বাবা মারও কিছু কাজ আছে, তাদের কিছু দায়িত্ব আছে? থ্যাংক ইউ স্যার, এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। বাচ্চাদেরকে অনেক সময় যেটা হয় যে বাচ্চাদেরকে হিফজখানায় দেওয়ার পরে বাবা মারা অনেক সময় সচেতন থাকেন না, কিন্তু সচেতন থাকাটা খুব জরুরি আর কি। হিফজখানার কিছু সিস্টেম আছে যে বাচ্চারা কিভাবে হিফজ করে, যেমন প্রতিদিন 1 পৃষ্ঠা তারা মুখস্থ করে 7 সবক শোনায়, 7 পৃষ্ঠা শোনায়, আবার আধা পারা শোনায়, পিছন থেকে শোনাইতে হয় প্রতিদিন। তো এই সিস্টেমগুলো যদি একজন প্যারেন্ট তিনি যদি জানেন, গার্ডিয়ানরা যদি এই সমস্ত সিস্টেম সম্পর্কে জানেন, তিনি বাচ্চাদেরকে মনিটর করতে পারেন যে বাচ্চাদের প্রগ্রেস কতটুকু হচ্ছে। এবং একই সাথে হিফজখানার সাথে বাবা মাদের যে রিলেশন যেটা আমরা বলি যে বা কন্ট্রাক্ট যেটা, এটা খুব ফ্রিকুয়েন্টলি হওয়া দরকার, ওস্তাদদের সাথে হওয়া দরকার। অনেক সময় আমরা বাচ্চা বাবা মা অনেক সময় অনেক বড় প্রতিষ্ঠান থেকে বাচ্চাদেরকে ভর্তি করাই, কিন্তু এটা প্যারেন্টসরা জানেন না যে আসলে টিচারের কোয়ালিটি কেমন। বাচ্চারা যখন হিফজের ক্ষেত্রে প্রতিষ্ঠানের যে সিস্টেমগুলো সেগুলো তো অবশ্যই গুরুত্বপূর্ণ, সাথে সাথে একজন ভালো টিচারের কিন্তু এই ক্ষেত্রে অনেক বেশি কন্ট্রিবিউশন থাকে। এই জন্য প্যারেন্টসদের এটা কন্টিনিউয়াসলি মনিটরিংয়ের মধ্যে রাখা যে বাচ্চা কোন ওস্তাদের কাছে পড়ছে, কার কাছে পড়ছে, এগুলো একজন প্যারেন্টের জানা দরকার আর কি। একই সাথে ওস্তাদদের ছাত্রদের জন্য আমরা তো সবসময় জানি যে আপনিও তো আমার ওস্তাদ, ওস্তাদদের দোয়াটা ছাত্রদের জন্য অনেক বেশি ইফেক্টিভ। তো বাচ্চাদের টিচারদের সাথে যখন প্যারেন্টসদের সুন্দর একটা সম্পর্ক থাকে তখন এটাও অনেক বেশি কাজে লাগে আর কি। অনেক সময় আমরা জানি যে শিক্ষা প্রতিষ্ঠানে টিচাররা অনেক সময় ওয়েল পেইড থাকে না, তো সেক্ষেত্রে প্যারেন্টসরা যদি মাঝে মাঝে বাচ্চাদের টিচারদের জন্য হাদিয়া পাঠায়, তাদেরকে কিছু গিফট দেয়, এটা অনেক সময় টিচারদেরকে হ্যাপি রাখে বাচ্চাদের ব্যাপারে। তো বাচ্চাদের ওয়েল আপব্রিঙ্গিংয়ের জন্য আমার মনে হয় যে হোম স্কুল, যেটা আমরা মডার্ন ল্যাঙ্গুয়েজে বলি যে হোম স্কুল এগ্রিমেন্ট, সেখানে প্যারেন্টসদের অনেক বেশি রেসপন্সিবিলিটি থাকে প্রতিষ্ঠানের পাশাপাশি। তো এটা যত বেশি মজবুত থাকে সম্পর্কটা, তত বেশি বাচ্চাদের গ্রোথটা ভালো হয় আর কি। এক্ষেত্রে আরও একটি বিষয় আমরা অ্যাড করতে পারি যে আপনার বাচ্চাকে প্যারেন্ট উৎসাহের কাজটি করতে পারেন। ডেডিকেটেড হিফজখানাগুলো বা এমনিতেই সাধারণ প্রতিষ্ঠানগুলোতে বাচ্চারা অনেক বেশি ব্যস্ত থাকে, তাদের একটা রুটিনের মধ্যে দিয়ে যেতে হয়। তো প্যারেন্টসদের সাইড থেকে আমার মনে হয় যে ছুটির দিনগুলোতে যাতে একগুঁয়েমি না আসে, সময় দেওয়া, তাদেরকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া। এবং এটার সাথে সাথে আরেকটা বিষয় অ্যাড করতে চাই যে অনেকগুলো প্রতিষ্ঠান আছে তাদের মেনিউ, যেমন হিফজখানায় বাচ্চারা অনেক বেশি কষ্ট করে, সারাদিন তাদেরকে রিপিটেশনের মধ্যে থাকতে হয়, সে যা শিখছে পিছনের পড়া সামনের পড়ায় একটা অনেকগুলো এফর্ট যায় এখানে। তো বাচ্চাদের খাবার দাবারের বিষয়টা নিয়েও সচেতন হওয়া দরকার। এটা শুধুমাত্র যাতে ভাত ডালের মধ্যে সীমাবদ্ধ না থাকে, প্রোটিন সমৃদ্ধ খাবারের বিষয়টা মাথায় রাখা দরকার প্যারেন্টসদের সাইড থেকে অথবা প্রতিষ্ঠানের সাইড থেকে, যাতে যে পরিমাণ সে এনার্জি লস করছে এটা যাতে রিকভার করে, এবং ইনাফ খেলাধুলার ব্যবস্থা, যাতে বাচ্চাদের গ্রোথটা যাতে ঠিক থাকে, এই বিষয়গুলো প্যারেন্টসদের
খেয়াল করা দরকার আর কি, আমি মনে করি। মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা বলেছেন। এখানে আরেকটু বিষয় এসছে যে বাচ্চা যখন বাসায় যায় তাকে প্যারেন্টরা সময় দেওয়া, যে সময় দেওয়া, তাকে বলা না তুমি ভালো করছো, আবার ওর জন্য কিছু স্পেশাল আয়োজন করা, ঘুরতে যাওয়া, এরপরে স্পেশাল খাবারের আয়োজন করা। আমরাও মাঝে মধ্যে করি। যখন আমার ছেলে, ওরা তো এখানে হেফজোখানায় থাকে, বাসায় যায় যখন, তখন বলি আজকের বারবিকিউ পার্টি হবে, বা ওর মা দেখা যায় যে বিরিয়ানি রান্না করতেছে। এগুলো কিন্তু প্যারেন্টসরা করতে পারে। আবার বাচ্চাদের সাথে প্যারেন্টরা মানে বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করতে পারেন। বাবা কেমন লাগছে, তোমার পরিবেশ কেমন, ওখানে থাকা খাওয়াতে কোনো সমস্যা হচ্ছে কিনা, এই বিষয়গুলোর মধ্যে দিয়ে মা বাবা কিন্তু বাচ্চাকে গাইড করার বা প্রতিষ্ঠানকে গাইড করার বিভিন্ন স্কোপ পায়। আরেকটা বিষয় হচ্ছে আপনি যেটা বললেন যে বাসায় যাওয়ার পরে বাচ্চাদের একটা বিষয় আমরা হয়তো অনেক সময় একটু অবহেলা করি, সেটা হচ্ছে বাচ্চারা এখন যেহেতু মানে গ্যাজেটসগুলো যেহেতু অ্যাভেলেবল, বাচ্চারা যখন বাসায় যায় তখন তারা দেখা যাচ্ছে মোবাইল হাতে নিয়ে নিচ্ছে। প্যারেন্টসরা অনেক সময় এটাকে নর্মালি দেখে যে বাচ্চা অনেকদিন পরে আসছে বাসায়, যে একটু দেখুক। তারা বিভিন্ন প্রোগ্রামে চলে যাচ্ছে, ইউটিউবে চলে যাচ্ছে বা অন্যান্য প্রোগ্রামগুলো দেখছে। তো এরপরে যখন 2 দিন থাকার পরে তারা যখন আবার ব্যাক করে, তারা যেটা দেখেছে গত 2-3 দিন যাবত, এটা তাদের মাথায় ঘুরতে থাকে। তো এই জন্য হিফস যারা করে, বা এটা তো আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, অনেক মহাবিশ্ব যেটাকে আমরা বলছি, তো এই ক্ষেত্রে অনেক বেশি স্যাংটিটি, পিউরিটি অফ হার্ট এটা দরকার আর কি। তো এই জন্য মানে প্যারেন্টসদের সাইড থেকে এটাকে অনেক বেশি স্ট্রিক্টলি মেনটেন করা, যে বাচ্চা যাতে এমন কোনো কিছু ফেস না করে যেটা তার মানে এই যে ইলম বা নূর এটা নেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করবে আর কি। চমৎকার কথা বলেছেন। আমি যখন আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, সৌদি আরবে পিএইচডি করতেছিলাম, তখন আমার 2টা বাচ্চাই, এহতেশাম এবং ইমতিয়াজ, আমার তখন 2টা ছেলেই ছিল। তো ওরা একজন মনে হয় 5, একজন 4 এরকম মনে হয়। তো একটা হেফজো মাদ্রাসা নিয়ে গেলাম। ওস্তাদ হলো বাঙালি এবং ওখানেই সেটেলড আর কি। তো ওস্তাদকে বললাম যে ওকে এখানে দিতে চাই। তো ওস্তাদ আমাকে যেটা বললেন যে হাফেজ বানাতে চাইলে প্রথম কন্ডিশন হলো বাসায় তাকে মোবাইল দেওয়া যাবে না। প্রথম কন্ডিশন, কখনোই দেওয়া যাবে না, 1 সেকেন্ডের জন্যও না। এটা যদি আপনি পারেন তাহলে আমরা তার হাফেজ বানানোর দায়িত্ব আমাদের। আসলে এটা সত্য কথা। আমরা এখন এই যে মোবাইল ইউজিংয়ের বিষয়টি, এটা এমন ব্যাধিতে পরিণত হয়েছে যে হেফজোখানায় তো পড়ে আলহামদুলিল্লাহ, ওখানে মোবাইল ইউজ করে না, কিন্তু সে বাসায় যখন যায় তখন নাওয়া খাওয়া নামাজ সব ভুলে গিয়ে ওই 2-3 দিনে, এই যে 27 দিন থাকলো বা 1 মাস থাকলো, ওগুলো কাজা কাফার আদায় হয়ে নষ্ট হয়ে। এর জন্য দেখা যায় যে এই সময়ের বাচ্চারা হাফেজ হলেও হেফজোটা দ্রুত ভুলে যায়, কারণ হলো তার এই যে কনসেন্ট্রেশনটা সেটা অন্যদিকে চলে যাচ্ছে। তো এটা একটা মানে হেফজোটা মজবুত হওয়া পর্যন্ত মা বাবাকেও ভালো একটা সাপোর্ট দিতে হয়, বোঝাতে হয় যে না বাবা এটা আরও মজবুত হোক, দেন তুমি ইউজ করতে পারবে। এবং আপনি যেটা বলেছেন যে বাচ্চাকে একটু পাহারা দেওয়া, যে আসলে বাসায় এসে সে খারাপ কিছু দেখছে কিনা, যেহেতু এটা একটা নূর, যার তার কাছে যাবে না। তো আল্লাহ তাআলার এই পবিত্র জিনিস পবিত্র হৃদয়ে যেতে হবে। এবং সেটা যেহেতু ছোটো বাচ্চা, ওরা তাদের বুঝ ব্যবস্থা কম, এজন্য ওরা হয়তো ইউটিউব বা অন্য কিছু দেখে, সেটা খারাপ মাইন্ডে না দেখলেও কিন্তু এটা তো তার ব্রেনে আসার পরে। এই জন্য আমরা যারা দর্শকরা আমাদের এই প্রোগ্রামটি দেখছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা অবশ্যই আপনাদের যারা সন্তানরা হেফজো মাদ্রাসায় পড়ছে, বাসায় গেলে অন্তত দিনী পরিবেশটা আপনারা ইনশিওর করবেন এবং 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া এবং তার কোরআন তেলাওয়াতটা ধরে রাখা। এরপর অন্যান্য বিনোদন দেন, যেমন আপনি নিজে ঘুরতে যান, খেলাধুলা করেন, এই বিষয়গুলো। ধন্যবাদ ওস্তাদ। আমরা আপনাকে সর্বশেষ আরেকটি প্রশ্ন করতে চাই, সেটি হলো আপনার অনেক অভিভাবকের মধ্যে আমরা দেখি, যেহেতু আমি এখানে একটা প্রতিষ্ঠান পরিচালনা করি, একদিন একটা ঘটনাই বলি, প্রশ্নটা এরপরে করি। একজন ভদ্রলোক প্যারেন্ট তার বাচ্চাটাকে অন্য মাদ্রাসা থেকে নিয়ে আসছে। তো নিয়ে আসার পরে ভর্তি করে দিল। আমাদের এখানে
ভর্তির ক্ষেত্রে অনেক প্রসেস আছে, মানে আমরা ট্রায়াল নেই, ভাইবা নেই, মা বাবার অনেক বুঝে শুনে তারপর বাচ্চা নেওয়া হয়, যাতে করে অভিভাবকের মধ্যে কোনো ধরনের গ্যাপ না থাকে, আমাদের নিয়মকানুন সম্পর্কে তার ভালো করে জানা হয়, আমরাও বাচ্চাকে বুঝি, তারপর আস্তে আস্তে নেই। সব কিছু কমপ্লিট করার পরে ভর্তি করা হলো। তো উনি তার বাচ্চাকে দিয়ে গেলেন দুপুরবেলা, রাত্র 9টা বাজে নিয়ে গেলেন, ডেকে আর শুরু করলেন। পরের দিন আমার সাথে দেখা, স্যার প্রথম দিন তো কিছু পড়াইলো না, তা বাচ্চা কীভাবে মানে হাফেজ হবে? আপনার বাচ্চা একটা নতুন প্রতিষ্ঠানে গিয়েছে, ও তো 1 সপ্তাহ তো অন্তত তার সেটেল হতে লাগে, তার ওস্তাদের সাথে, তার ছাত্রদের সাথে বন্ধুত্বর বিষয় আছে, পরিবেশটা খাপ খাবে, মন ভালো লাগতেছে কিনা লাগছে না। আপনি প্রথম দিনই আপনি আমাকে প্রেশানের মধ্যে ফেলে দিচ্ছেন যে বাচ্চা কী পড়াইলো না পড়াইলো। তো এই ধরনের অভিভাবক আমরা দেখি। আরেকটি মজার ঘটনা বলি, আর এক প্যারেন্ট, উনি দেখলাম আমার কাছে একদিন আসলেন কিছু টাকা পয়সার হিসাব নিয়ে। স্যার দেখেন, বাচ্চাটাকে প্রথমে ভর্তি করছি অমুক মাদ্রাসায়, ওখানে 6 মাস পরে আমি নিয়ে গেছি, তো ওখানে ভর্তি করলাম, ওখানে 6 মাস পরে আরেক জায়গায় নিয়ে গেছি, আপনার এখানে আসছে এই 4র্থতম মাদ্রাসা এটা। এর মধ্যে আমার এই 1-1.5 বছরে আমি 3.5 লাখ টাকা খরচ করছি, তো বাচ্চা আলিফ বা তাসাও ঠিক শিখে নেয়। আমি চিন্তা করলাম যে আসলে এই প্যারেন্টদের তো চিকিৎসা দরকার, যে তারা এত অস্থির যে কোনো এক জায়গায় বাচ্চা দেওয়ার সাথে সাথে তারা মনে করে যে আজকের দিনের মধ্যে সে হেফজ পড়া শুরু করবে অথবা হাফেজ হয়ে যাবে, সময় দিতে চান না। এই যে মানে কিছু প্যারেন্টদের মধ্যে এই ধরনের পেরেশানি কাজ করে, এ ব্যাপারে আপনি কি বলবেন? ওনাদের চিকিৎসার দরকার নাকি সাইকোলজিক্যালি তাদেরকে মোটিভেট করা, বা এটা কেন হয় আর এটা করা ঠিক কিনা? জি, বারাকাল্লাহু ফিকুম উস্তাজ। আমার মনে হয় আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন। এখানে প্যারেন্টসদের সাইডের থেকে, প্যারেন্টসদের পক্ষ থেকে যে এক্সপেকটেশন এবং বাচ্চাদের যে ইন্টেলেক্ট এবং প্যারেন্টসরা যে সিস্টেমের মধ্য দিয়ে যেতে চায়, তিনটার মধ্যে আমার মনে হয় যে একটা সমন্বয় দরকার। যে অনেক সময়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এক একজনকে এক এক ধরনের ট্যালেন্ট দিয়েছেন, সবাই বাচ্চারা। তো আমরা ইনফ্যাক্ট বাচ্চাদেরকে যখন হিফজের ব্যাপারে চিন্তা করি, তো আমরা যে পরিমাণ ডিউরেশন আমরা ধরে নিই বা এক্সপেকটেশন আমাদের মধ্যে থাকে, তো এটা আসলে এই এক্সপেকটেশনের সাথে বাচ্চার ইন্টেলেক্টের একটা বিষয় আছে, যে সব বাচ্চা তো আসলে একই সাথে হিফজ শেষ করতে পারে না। এই জন্য যেটা বললাম যে বাচ্চাদের ইন্টেলেক্ট এবং প্যারেন্টসদের এক্সপেকটেশন এবং সিস্টেম, যে সিস্টেমের মধ্য দিয়ে তিনি যেতে চান, তিনটার মধ্যে একটি সুন্দর সমন্বয় হলে আমার মনে হয় যে বিষয়টা অনেক সুন্দরভাবে কাটিয়ে ওঠা যায় আর কি। এটা একটা। আর দ্বিতীয়ত আপনি যেটা বললেন উস্তাদ, যে তাড়াহুড়ার যে বিষয়টা, তাড়াহুড়া তো আসলেই কখনোই একজন মুসলিমের জন্য কাম্য নয়, এবং হিফজের ক্ষেত্রে তো এটি কখনোই নয়। কারণ হিফজটা ইনফ্যাক্ট এটা হচ্ছে, মানে আমরা বলি যে এটা হচ্ছে মাসল বিল্ডিংয়ের মতো, যে এটা এখানে সময় দিতে হবে, যে প্রচুর পরিমাণ আমরা যত বেশি সময় দিব তত বেশি হিফজটা পাকাপোক্ত হবে, এখানে সময় লাগবে। তাড়াহুড়া করে হিফজ শেষ করা যায়, কিন্তু এটাকে লাস্টিং করাটা খুব টাফ। এই জন্য আমরা যদি মরিতানিয়ান স্কলারদের এক্সাম্পলটা নিই, যে মরিতানিয়ান স্কলাররা, আমার ফ্রেন্ড ছিল মরিতানিয়ান, আমি দেখেছি যে তাদের অনেকগুলো বই তাদের মুখস্থ। আপনি তাদেরকে যেখান থেকে জিজ্ঞেস করেন তারা বলে দিতে পারে যে হেফজুল মুতুনটা করে তারা। এরপরে তারা ইনফ্যাক্ট মরিতানিয়াতে আমি জেনেছি যে তারা, মানে উস্তাদরা স্টুডেন্টদেরকে এটার উপর অভ্যস্ত করাই ফেলে, যে তারা যখন হিফজ শেষ করে এটাকে 400 বার অলমোস্ট তারা পড়ায়, মানে শুরু থেকে শেষ পর্যন্ত, মানে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ একদম, মানে শুরু থেকে শেষ থেকে এইভাবে তারা পড়ায়। এটা হলে যেটা হয় যে বাচ্চারা কখনো এটা ভোলার সম্ভাবনা থাকে না। তো সময় দিতে হবে, আসলে তাড়াহুড়া করাটা মোটেও ঠিক না। হিফজের ক্ষেত্রে বিশেষভাবে অনেক বেশি ভালো মানের হাফেজ যদি আমরা করতে চাই এবং তার হিফজটা যদি সে ধরে রাখতে চায়, তাকে প্রচুর পরিমাণ সময় দিতে হবে। আমার মনে হয় যে এক্ষেত্রে তাড়াহুড়া না করা উচিত আর কি গার্ডিয়ানদের পক্ষ থেকে। তবে এটাও তো ঠিক যে গার্ডিয়ানরা এটাকে মানে মনিটরিংয়ের একটা পার্ট হিসেবে অনেক সময় তারা জানতে চান যে বাচ্চাদের প্রোগ্রেসটুকু। তো এটা এখন তো সিস্টেম অনেক আপডেটেড আলহামদুলিল্লাহ, প্রতিষ্ঠানগুলো তারা রেকর্ড
রাখে, তাদের রেকর্ড বুক আছে, বাচ্চা কতটুকু পড়ছে, কোন দিন কী পড়ছে না পড়ছে, এটা রেকর্ড থাকলে ভালো প্যারেন্টসদের স্যাটিসফ্যাকশনের জন্য। আর প্যারেন্টসদের পক্ষ থেকে আমার মনে হয় যে প্রতিষ্ঠানকে সময় দেওয়া উচিত, যাতে বাচ্চারা তাদের ইন্টেলেক্ট অনুযায়ী। এই ক্ষেত্রে আরেকটা বিষয় আমি একটু অ্যাড করতে চাই ওস্তাদ, এটা হচ্ছে স্টুডেন্ট টিচার রেশিও, যেটা যেমন অনেক সময় যেটা হয় যে একজন টিচার তাকে 20 জন বা 25 জন 30 জন স্টুডেন্ট হ্যান্ডেল করা লাগে। তো সেটা করতে গিয়ে অনেক সময় টিচারের ডিউ অ্যাটেনশন একজন স্টুডেন্ট পায় না। তো এই কারণে যদি টিচার্স স্টুডেন্ট মানে যে রেশিওটা, এটা যদি একটু কমে আসে, 10 জন 15 জন এরকমে যদি আসে, আমার মনে হয় যে স্টুডেন্টরা অ্যাটেনশনটা আর অনেক বেশি পাওয়ার সুযোগ থাকে। তো এটাও অনেক সময় একটা কারণ হতে পারে যে বাচ্চারা হয়তো পড়া রেডি কিন্তু দিতে পারছেন না, মানে টিচার ফ্রি না। তো টিচারকেও অ্যাভেলেবল থাকা উচিত, মানে হওয়া উচিত। এই ক্ষেত্রে প্রতিষ্ঠান আমার মনে হয় যে কন্ট্রিবিউট করতে পারে পজিটিভলি। আসলে আপনি যেটা বললেন যে অভিভাবক, বাচ্চার ইন্টেলেক্ট প্লাস প্রতিষ্ঠানের অ্যারেঞ্জমেন্ট, সবগুলো যদি সুন্দর সমন্বয় হয় তাহলে এই ধরনের সিচুয়েশন তৈরি হয় না। তারপর অনেক অভিভাবক হয়তো বুঝতে চান না বা রিয়েলাইজ করতে পারেন না। এটা মনে হয় যে প্রতিষ্ঠান কর্তৃক ওনাদেরকে একটু বোঝানো দরকার যে দেখেন যে আমাদের যে অ্যারেঞ্জমেন্ট, এই অ্যারেঞ্জমেন্টের মধ্যে দিয়ে ইনশাল্লাহ ও ধাপে ধাপে যাবে। আরেকটা বিষয় হলো যে তার যে ইন্টেলেক্ট, ওর যে ক্যাচিং পাওয়ার, সেটা এক একজন এক এক রকম। তো আমরা একটা সার্টেন পিরিয়ড তাকে আমরা সময় দেব। এই সময়ের মধ্যে যদি দেখা যাচ্ছে যে আসলে বেসিক্যালি তাকে দিয়ে হেফজ হবে না, আমরা তাকে আবার স্কুল বিভাগে নিয়ে আসবো, অসুবিধা নেই। তাকে হাফেজ হতে হবে তা তো বিষয় না। হ্যাঁ, তবে ওই দেখতে গিয়ে যেন একেবারে বেশি সময় নষ্ট না করা হয়। টিচাররা তো 6 মাস 9 মাস বা 3 মাস পড়ালেই বুঝতে পারেন যে একে দিয়ে হাফেজ হবে না। ওই সিদ্ধান্তটা নেওয়ার একটা যদি সুন্দর সুযোগ থাকে। আর একটা হলো যে না, তাকে দিয়ে হেফজ হবে, বাট ধীরে ধীরে, এবং প্যারেন্টের ধৈর্য দরকার আছে, এবং ওই মাদ্রাসার কর্তৃপক্ষের ব্যবস্থাপনার যে বিষয়গুলো, সেটা যদি ঠিকমতো হয় ইনশাল্লাহ কাজ দেবে। টিচার্স এবং স্টুডেন্টস রেশিও, এটা একটু গুরুত্বপূর্ণ বিষয়। অনেক প্রতিষ্ঠান দেখা যায় যে 30 জনে একজন ওস্তাদ, অথবা 25 জনে 20 জন মানে অ্যাভেলেবেল। তো স্ট্যান্ডার্ড প্রতিষ্ঠানগুলোতে দেখা যায় যে 10 থেকে 12 জন এরকম। আমরাও আলহামদুলিল্লাহ যাইতুনে 10 জনের রেশিও ফলো করার চেষ্টা করি। এবং আমি এখানে হেফজ বিভাগের যিনি পরিচালক আছেন, তাকে প্রেশারে রাখি যে ছাত্র বাড়তেছে, তুমি আরেকজন হাফেজ দেখো তাড়াতাড়ি। এটা কিন্তু অনেক মানে মালিক পক্ষ এই কাজটা করেন না। হাফেজ চাইলেও চালিয়ে নাও, অর্থাৎ টাকা সেভ করার যে বিষয়টা, আমরা কিন্তু এই কাজটি করি না। আমরা হাফেজ দরকার রেশিও অনুযায়ী নিয়ে ফেলো। এবং বেতনের বিষয়টাও, হাফেজদের বেতনটাও আমাদের পক্ষ থেকেই বলা হয় যে যখন ভাইবা নেই, তখন তাদেরকে বলা হয় যে আপনি ফ্রিলি বলেন যে আপনার চাহিদা কেমন। আমরা ওনার চাহিদাটা পূরণ করার চেষ্টা করি। তো একজন হাফেজের তার পরিবার আছে, চাহিদা আছে, সেটা যদি ন্যূনতম পূরণ না হয় তাহলে সে এই প্রতিষ্ঠানের মনোযোগের সাথে কাজ করবে না। ধন্যবাদ। আমরা হয়তো আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ আছে, কারণ হলো এই তাহফিজ, হিফজ, আবার মাদ্রাসা, এই প্রোগ্রাম, এটা যেহেতু প্রাচীন কাল থেকে যুগ যুগ ধরে আসতেছে এবং এটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। তো এটা এমন একটা টপিক যেটার মধ্যে হাজারো প্রশ্ন করার সুযোগ আছে, যেহেতু আমাদের সময়ের লিমিটেশন আছে। এই কারণে আমরা এই পর্বে এখনই আমরা ক্ষান্ত দিতে চাচ্ছি। ইনশাল্লাহ ভবিষ্যতে কোনো পর্বে আপনাকে নিয়ে আরও ডিপ, আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আমি দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলে শেষ করতে চাই। দর্শকবৃন্দ, আপনারা এতক্ষণ এই যে হাফেজদের সাথে আড্ডা বিষয়ক যে টক শো, বা এটাকে এখন আধুনিক ভাষায় পডকাস্ট বলা হয়, তো আপনারা যে দেখলেন, আমাদের সাথে ডক্টর সৌদ বিন মোহাম্মদ ছিলেন। তিনি একজন খ্যাতিমান হাফেজে কোরআন, পাশাপাশি একজন স্কলার।
তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন এবং তিনি একাডেমিক্যালি হায়ার এডুকেশন যেটাকে আমরা বলি তার সর্বোচ্চ ডিগ্রি তার আছে, পিএইচডি ডিগ্রি। তার আরেকটি বিশেষ দিক হলো সে আমার সরাসরি ছাত্রও বটে। তো আজকের আমরা ওস্তাদ শাগরিদ দুজনে আমরা আলোচনা করলাম। তো এর মধ্য দিয়ে অনেক বিষয়ে আপনাদের সামনে চলে এসছে, এর দ্বারা আপনারা আশা করছি উপকৃত হবেন। এবং বিশেষ করে যারা মাদ্রাসা পরিচালনা করছেন, হেফজ বিভাগ পরিচালনা করছেন, সেটা স্কুলে হোক অথবা মাদ্রাসা বেজ হোক, আশা করছি আপনারা এই আলোচনা শুনে উপকৃত হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আরও বেশি কন্ট্রিবিউট করার তৌফিক দান করুন। এবং আপনাদের জন্য বলে রাখছি, এই ভিডিওর নিচে আপনারা যদি কোনো কমেন্ট করেন অথবা প্রশ্ন করেন, করতে পারেন। আমরা পরবর্তী পর্বে সেই বিষয় নিয়েও আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।